1953 সালের একটি ঘটনা। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। রাত তখন নিস্তব্ধ। এক 17 বছর বয়সী কিশোরী কয়েদি হঠাৎ চিৎকার করে উঠল। কেউ তাকে অনবরত কামড় দিচ্ছে। ওর নাম ক্ল্যারিটা। ক্ল্যারিটা ছিল একজন অনাথ তরুণী। তার মা ছিল আধ্যাত্মবাদী এবং ভাগ্য গণনাকারী। তার বয়স যখন 12 তার মা মারা যায়। তারপর সে রাস্তায় রাস্তায় থাকতে শুরু করে। একটু বড় হলে সে পতিতাবৃত্তি শুরু করে দেয়। একদিন রাতে সিভিল ড্রেসের এক পুলিশকে সে অফার করে ফেলে। পতিতাবৃত্তি এবং লক্ষ্যহীনভাবে ঘোরাঘুরির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে এবং শহরের কুখ্যাত বিলিবিট জেলে পাঠিয়ে দেয়। কিন্তু সে জানত না জেলের দেয়ালের ভেতরে তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তার চিৎকার শোনার পর পুলিশ দৌড়ে এলো আর হতভম্ব হয়ে দেখল ক্ল্যারিটার শরীরে তাজা কামড়ের দাগ, রক্ত ঝরার মতো ব্যথা, অথচ কোনো আক্রমণকারী নেই। পরদিনও একই ঘটনা। প্রতি রাতে একই বিকৃত চিৎকার আর নতুন নতুন দাঁতের দাগ। শহরের মেয়র পর্যন্ত সেখানে হাজির হন। সাংবাদিক ও ডাক্তাররা সামনে বসে দেখেছেন এই অদ্ভুত আক্রমণ। শেষ পর্যন্ত এক খ্রিস্টান পুরোহিত এসে যখন প্রার্থনা শুরু করলেন, পুরো শহর শুনল মেয়েটির শরীর থেকে আসা ভয়ঙ্কর গর্জন, যেন কোনো দানবের চিৎকার মাটির নিচ থেকে ফুটে উঠছে। তখন বেশিরভাগ মানুষই বলা বলে শুরু করলো তাকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয়েছিল। এক এমন নথিভুক্ত ঘটনা যা এখনো বিজ্ঞান আর বিশ্বাস দুয়ের কাছেই এক অমীমাংসিত রহস্য। এখন কালো জাদু হোক আর যাই হোক, এটা নিজ চোখে অনেকে প্রত্যক্ষ করেছিল। এই পুতুলটিকে আপনারা মাঝে মাঝেই হয়তো দেখে থাকবেন। নানা গল্প আছে এটিকে ঘিরে। অনেকেই বলে এই পুতুলে আত্মা প্রবেশ করিয়ে আরেকজনের ক্ষতি করা যায়। ব্যাপারটি হয়তো অনেকেই উড়িয়ে দেন, কিন্তু আজকের ভিডিওতে এমন কিছু প্রশ্ন তৈরি হবে যেগুলো আপনাকে ভাবাতে বাধ্য করবে। ভুডুবিদ্যা বা ভুডু ধর্মের নাম শুনেছেন নিশ্চয়ই। এর সাথে যোগসূত্র রয়েছে এই সব কিছুরই। কিন্তু মজার বিষয় হলো আমরা অবশ্যই আজ বিজ্ঞান দিয়ে এই সব কিছুর ব্যাখ্যা করার চেষ্টা করব, যেটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমাদের জানতে হবে কেন ক্ল্যারিটার কক্ষে অন্য কেউ না থাকা সত্ত্বেও তার হাতে পায়ে কামড়ের দাগ ছিল। শুধু হাতে পায়ে থাকলে হয়তো মানা যেত সে নিজেই হয়তো কামড়াতে পারে, কিন্তু ঘাড়ে তো আর নিজে নিজে কামড়ানো যায় না। আসলে কি তার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছিল? ভুডুবিদ্যার প্রভাব কি ছিল তার উপর? আর শুধু ক্ল্যারিটা না, গোটা পৃথিবী তথা আমাদের দেশের মানুষও এগুলোর দ্বারা অনেকেই প্রভাবিত। হঠাৎ কোনো ক্ষতি বা পরিবর্তন, যেমন শারীরিক, অর্থনৈতিক বা আধ্যাত্মিক পরিবর্তন, এসব ঘটলেই বিশ্বাস করে ফেলেন কেউ তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, যেটাকে সাধারণ ভাষায় বলা হয় বান মারা। বশীকরণ থেকে শুরু করে মৃত্যু ঘটানো সবই সম্ভব, এমনটাই দাবি করেন এই ভুডুবিদ্যার অনুসারীরা। তাহলে বিজ্ঞান কি এই জায়গাগুলোতে ব্যাখ্যা দিতে ব্যর্থ? আসলে এসব জানতে হলে আমাদের প্রবেশ করতে হবে আফ্রিকার একটি দেশ বেনিনে, কারণ এসব কিছু রহস্য লুকিয়ে আছে সেই দেশেই। আর আপনার মনে এতক্ষণ যত জটলা তৈরি হয়েছে তা একে একে খুলতে শুরু করবে এ দেশ থেকেই। পশ্চিম আফ্রিকার একটি ছোট দেশ বেনিন, যার আয়তন প্রায় 1,15,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 1,30,00,000। এটি বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলোর একটি, কিন্তু এর সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এই দেশটি বিশ্বজুড়ে পরিচিত ভুডু ধর্মের উৎপত্তি স্থল এবং পৃথিবীর একমাত্র দেশ যেখানে ভুডো একটি সরকারিভাবে স্বীকৃত ধর্ম। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি শক্তিশালী দাহমি রাজ্যের কেন্দ্র এবং আটলান্টিক মহাসাগরীয় দাস বাণিজ্যের কুখ্যাত দাস উপকূলের একটি প্রধান অংশ ছিল। ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় এই দেশটিতে প্রায় 52% খ্রিস্টান, 25% মুসলিম এবং 18% মানুষ ঐতিহ্যবাহী ভুডো ধর্মে বিশ্বাসী, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ আজও শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে। এটি বিশ্বের বৃহত্তম ভুডো ধর্মের সমাবেশ। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জাদু চর্চা এখানেই হয়। এই শিশুকে তারা জীবিত অবস্থায় মাটির নিচে রেখে দেবে। এই রীতি অনুযায়ী শিশুদের কবর দেওয়া হয়, পোড়ানো হয় এবং এরপর নাকি আবার জীবিত করা হয়। এটা হতে পারে তাদের কোনো কারসাজি। বেনিন দেশকে বিশ্বের ভুডো রাজধানী হিসেবে ডাকা হয়। তাহলে বেনিনের এই কালো জাদু আর ডাইনিবিদ্যা বা ডাকিনী বিদ্যার আসল সত্যটা কি? বেনিনের সবচেয়ে বড় শহর কোটোনুর মার্কেট। এটি হলো শহরের ভুডো মার্কেট, যেখানে জাদুবিদ্যার সামগ্রী বিক্রয় করা হয়। পাখির পালক, ছোট সাপ, কুকুরের খুলি। এখানে একটা সাপের খুলি দেখা যাচ্ছে। হাঁটার সময় চারপাশ জুড়ে শুধু মরা প্রাণী চোখে পড়বে। এটি একটি ঘোড়ার মাথা।
এসব মরা জীবজন্তুর জন্য এখানে অনেক দুর্গন্ধ ছড়ায়। এখানে মানুষের চুলও রয়েছে, কবুতর, ইঁদুর, হায়না, আরো অনেক কিছুই। এসব হয়তো আমরা কল্পনাও করতে পারি না। তারা বলে তারা নাকি ভুডুকে ওষুধ হিসেবে ব্যবহার করে। বেনিনের ইতিহাসের সবচেয়ে করুণ ও অন্ধকার অধ্যায় হল দাসপ্রথা। সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে অর্থাৎ ১৬০০ সালের পর থেকে এই অঞ্চলটি স্লেভ কোস্ট বা দাস উপকূল নামে পরিচিত হয়ে ওঠে। সেই সময় এখানকার শক্তিশালী দাহমী রাজ্যের শাসকরা ইউরোপীয় বণিকদের দেওয়া অস্ত্র ও অন্যান্য সামগ্রীর বিনিময়ে হাজার হাজার আফ্রিকান মানুষকে দাস হিসাবে বিক্রি করে দিতেন। বেনিনের উইদাহ বন্দর ব্যবহার করে প্রায় ২০ লাখেরও বেশি মানুষকে জোর করে জাহাজে তুলে আমেরিকা, ব্রাজিল ও হাইতির মতো দেশে পাঠানো হয়েছিল। এই বন্দরে রয়েছে কুখ্যাত ডোর অফ নো রিটার্ন বা ফিরে না আসার দরজা। বলা হয় শিকল পরা অবস্থায় এই দরজা দিয়ে যারা একবার বেরিয়ে যেত তারা আর কখনোই নিজের মাতৃভূমিতে ফিরে আসতে পারত না। যদিও ১৮৮৫ সালের দিকে এই অমানবিক প্রথা বিলুপ্ত হয়, তবুও সেই ভয়াল নির্যাতনের স্মৃতি আজও এই সাগরের তীরে গেঁথে আছে। আর তৎকালীন সময়ে এই দাস হওয়া থেকে বাঁচতে তারা দূরে গিয়ে একটি জলাশয়ের উপরে বসতি শুরু করে। সেই গ্রামটি এখনো আছে, অনেক বসতি এখন সেখানে। মোট কথা, এখন এটি লেকের উপর গড়ে ওঠা সম্পূর্ণ একটি শহর, নাম গানভি। আফ্রিকার ভেনিস নামে পরিচিত। এখানে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে হলে নৌকাই একমাত্র ভরসা। গত ৩০০ বছর ধরে তারা এই পানির ওপরে বসবাস করছে। প্রায় ৩৫,০০০ মানুষ এই ভাসমান শহরে বাস করে। এখানে জীবনযাপনের সব ব্যবস্থাই আছে। কেউ স্কুলে যাচ্ছে, কেউ বাজারে, আবার কেউ সকাল থেকেই আত্মীয়দের বাড়িতে বেড়াচ্ছে। নৌকাটাই তাদের সব। এখানে একটি চার্চও আছে। এটি তাদের অ্যাম্বুলেন্স, আর এটি তাদের ক্লিনিক। সেই গ্রাম থেকে ২০০ কিলোমিটার দূরে এটি আরেকটি গ্রাম, যেখানে তারা আমাদের দেখাবে তাদের ঐতিহ্য এবং কিভাবে তারা ভুডু চর্চা করে। এগুলো খুবই অস্বাভাবিক কিছু আচার অনুষ্ঠান। ভেতরে ঢুকেই দেখা গেল তারা একটি কুকুর রান্না করছে এবং চারপাশে রক্ত ছড়িয়ে আছে। চোখের সামনে একটি কুকুর পোড়ানো হচ্ছে। এটি সেই ভুডুবিদ্যার জন্যই করা হচ্ছে। ভুডু আচারের অংশ হিসাবে এটা করা হচ্ছে। সে মুরগিটি জবাই করলো এবং তার রক্ত তাদের দেবতাদের উপর ছিটিয়ে দিচ্ছে। প্রচুর পরিমাণে অ্যালকোহল ঢালা হয়। বাকি আচার শেষ করে তারা বাইরে চলে গেল। উত্তেজনা ক্রমশ বাড়ছে আর ড্রামের আওয়াজ আরো জোরে হচ্ছে। কেউ পালানোর চেষ্টা করলে তাদের ধরে ফেলা হয়। জাদু দেখে এখান থেকে দৌড়ানো যাবে না। তাদের মাটিতে চেপে ধরে প্রচুর পাউডার ছিটিয়ে দেওয়া হচ্ছে। তারপর সবাই মিলে এই পরিত্যক্ত বাড়িটিতে ঢুকে। ভেতরে তারা কি করে তা বোঝা যায় না। এই পরিত্যক্ত বাড়িতে তারা ভেতরে যায় এবং ভিন্ন পোশাক পরে বেরিয়ে আসে। তবে ড্রোন শুটে দেখা গেল তারা কি করছিল। অদ্ভুত সব অঙ্গভঙ্গি করছে তারা। সূর্য প্রায় ডুবে যাচ্ছে। তবে আগামীকাল যা হতে চলেছে সেটা মেনে নেওয়ার মতো নয়। ভুডু বা ডাকিনী বিদ্যা শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? অন্ধকার কোনো ঘর, মোমবাতির নিভু নিভু আলো, আর হাতে একটা ছোট কাপড়ের পুতুল, যার গায়ে পিন ফোটালে দূরে থাকা কোনো শত্রুর ব্যথায় চিৎকার করে ওঠা, অথবা কবর থেকে উঠে আসা জম্বি, নরকঙ্কাল আর ভয়ঙ্কর সব কালো জাদু, যা দিয়েই শুধু মানুষের ক্ষতি করা হয় বা মেরে ফেলা হয়। হলিউডের সিনেমা আর গল্পের বই আমাদের বছরের পর বছর ধরে ভুডু সম্পর্কে এই ভয়ের ছবিটাই দেখিয়ে এসেছে।
আমাদের সবার ধারণা ভুডু মানেই শয়তানের উপাসনা আর অশুভ শক্তি, কিন্তু আসলে কি এসব সত্যি? এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি? অবশ্যই আছে, এমনকি সেই ক্ল্যারিটার ঘটনারও আছে। কিন্তু এসব এক্সপোজ করতে বেনিনের পরের দিনের উৎসব সম্পর্কে আরও জানতে হবে। এখন উৎসবের সময়। এই এলাকাটি পর্যটকদের জন্য, যেখানে আমরা একটু পরে আসছি, কিন্তু প্রথমে আমরা গ্রামের দিকে যাচ্ছি আসল সত্য উদ্ঘাটন করতে। তারা বলে এই খড়ের গাদার ভেতরে কেউ নেই, এটা নাকি খালি। এখানকার স্থানীয় মানুষেরা এবং ভুডু বিশ্বাসীরা মনে করে এই খড়ের গাদার ভেতরে কোনো মানুষ থাকে না। তারা বিশ্বাস করে এটি একটি অতি প্রাকৃত শক্তি বা আত্মা। তাদের ধারণা গ্রামের মৃত পূর্বপুরুষদের আত্মা বা দেবতারা এই খড়ের কাঠামোর উপর ভর করে এবং এটি নিজেই নড়াচড়া করে। আমরা সত্যটা বের করার চেষ্টা করব। এই খড়ের গাদা নাকি কথাও বলতে পারে। ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে দেখুন। যদি ভেতরে কেউ থাকতো তাহলে তো তার পুড়ে যাওয়ার কথা। রীতি অনুযায়ী এখন সময় এই শিশুটিকে পোড়ানোর এবং কবর দেওয়ার। এটি কি কোনো কারসাজি নাকি সত্যি জাদু? তারা তাকে কবর দেবে এবং আগুন ধরিয়ে দেবে। ভিড় থেকে একদম হঠাৎ করেই এই শিশুটিকে কবর দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। এটা সেই গর্ত। সে তাদের বলে দিচ্ছে কি করতে হবে। তারা তাকে খুব শক্ত করে বেঁধেছে। এটা যদি অভিনয় হয় তবুও এটা দেখতে অস্বস্তিকর। এটা কেমন প্রথা? অত্যন্ত বিপজ্জনক। এই দৃশ্যটি ভালোভাবে খেয়াল করুন। এই শিশুটিকে যদি তারা সরাতো তাহলে এটাই একমাত্র সুযোগ, কিন্তু মাত্র এই কয়েক সেকেন্ডে কিভাবে সম্ভব? দেখা যাক কি হয়। বাচ্চাটিকে বের করার ওই একটাই মুহূর্ত ছিল। তারা আগুন ধরিয়ে দিল। দেখে পাগলের কার্যকলাপ মনে হচ্ছে। ছেলেটি টেবিলের নিচ থেকে বেরিয়ে এলো। অন্যদিকে শহরের কেন্দ্রে শত শত পর্যটক জড়ো হয়েছে একটি বড় চত্বরে জাদুর খেলা দেখানোর জন্য। বোঝার চেষ্টা করা যাক তারা কিভাবে মানুষটিকে ভেতরে লুকায়। একটি ড্রোন ওড়ানো হলো এবং জুম করা হলো। ভেতরে কেউ নেই প্রমাণ করতে তারা আগুন ধরিয়ে দিল। তারপর তারা সবার সামনে ঢাকনা খুলে দেখালো যে এটি খালি, এবং তারপর স্পর্শ করতেই এটি আবার নড়তে শুরু করলো। এখানে কিন্তু লুকানোর জায়গাও নেই। এই খড়ের গাদার ভেতরে কি কোনো পকেট বা লুকানোর জায়গা থাকতে পারে? রহস্যটি উদ্ঘাটন করতে আমরা আবার গ্রামের উৎসবে যাব। এখানে কৌশলটা হলো একটি খড়ের গাদা উল্টে দেখানোর আগে আরেকটি গাদা তার পাশে আসে এবং চট করে অন্য গাদায় ঢুকে যায়। আবার নামানোর পর সে আগেটাতে ঢুকে পড়ে এবং নড়াচড়া শুরু করে। এখানে দেখুন তার পা দেখা যাচ্ছে। এটা নিখুঁত একটি কৌশল, কোনো জাদু নয়। ভুডু রীতিনীতি বা উৎসব আমরা কিছুটা আন্দাজ করতে পারলাম, কিন্তু ভুডুর দলের কোনো যোগসূত্র আমরা এখনো পাইনি। অথচ এই দল দিয়ে তারা ভয়াবহ কাজ করে থাকে। মানুষ বিশ্বাস করে কালো জাদুকররা এই পুতুল ব্যবহার করে হাজার মাইল দূরে থাকা কাউকে নিয়ন্ত্রণ করতে বা কষ্ট দিতে পারে। সাধারণ মানুষ বা সিনেমার গল্প অনুযায়ী এই প্রসেসটা যেভাবে কাজ করে তা হলো, প্রথমে যাকে ক্ষতি করা হবে তার কথা চিন্তা করে মোম, কাপড় বা খড় দিয়ে একটি ছোট পুতুল বানানো হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। জাদুকররা বিশ্বাস করে পুতুলটি সাধারণ কোনো খেলনা নয়। এটিকে ওই নির্দিষ্ট ব্যক্তির সাথে কানেক্ট বা যুক্ত করার জন্য ভিকটিমের বা শত্রুর শরীরের কিছু অংশ, যেমন মাথার চুল, নখ, রক্ত কিংবা তার ব্যবহৃত কাপড়ের টুকরো ওই পুতুলের গায়ে বা ভেতরে গেঁথে দেওয়া হয়। তাদের বিশ্বাস এর ফলে পুতুলটি আর পুতুল থাকে না, এটি ওই মানুষটির প্রতীক বা ছায়া হয়ে যায়। সংযোগ তৈরি হয়ে গেলে শুরু হয় আসল নির্যাতন। জাদুকর বিশেষ কিছু মন্ত্র পড়ে ওই পুতুলের শরীরে যে অংশে পিন বা সুই ফোটায়, হাজার মাইল দূরে থাকা সেই ব্যক্তি নাকি ঠিক শরীরের ওই অংশেই তীব্র ব্যথা অনুভব করেন। যেমন পুতুলের পায়ে পিন ফোটালে শত্রুর পায়ে সমস্যা হবে, মাথায় ফোটালে তীব্র মাথা ব্যথা বা পাগল হয়ে যেতে পারে, আর বুকে সুই বিধিয়ে নাকি মেরেও ফেলা সম্ভব। কিন্তু আসলে এর বৈজ্ঞানিক ভিত্তি কি?
এখানে আপনাদের দুটি টার্মের সাথে পরিচিত হতে হবে। টার্ম দুটি হলো নোসিভো আর প্লেসিবো। এটি বুঝতে আসুন আপনাদের আরেকটি সত্য ঘটনা শোনাই। 1938 সাল, আমেরিকার অ্যালাবামা। ভান্স ভ্যান্ডার্স নামের এক ব্যক্তি স্থানীয় এক জাদুকরের সাথে ঝগড়া করে বসলেন। রেগে গিয়ে সেই জাদুকর ভান্সের মুখের সামনে একটি দুর্গন্ধযুক্ত তেলের বোতল নেড়ে অভিশাপ দিলেন, তুমি আর বাঁচবে না, কয়েকদিনের মধ্যেই তুমি মারা যাবে। ভান্স এই কথাটি এত গভীরভাবে বিশ্বাস করে নিলেন যে তিনি বাড়ি ফিরে সোজা বিছানায় শুয়ে পড়লেন। তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন এবং সত্যি সত্যি মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগলেন। তার শরীর শুকিয়ে যাচ্ছিল, পালস কমে যাচ্ছিল। বাড়ির লোক তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার ডেটন ডোহার্টি তাকে পরীক্ষা করে অবাক হলেন। ভান্সের শরীরে কোনো রোগ নেই, কোনো জীবাণু নেই, অথচ তিনি মারা যাচ্ছেন। ডাক্তার বুঝতে পারলেন সমস্যা শরীরে নয়, সমস্যা তার মনে। ডাক্তার তখন একটি নাটক সাজালেন। তিনি ভান্সকে বললেন, আমি সেই জাদুকরের অভিশাপ কাটানোর উপায় জানি। তিনি ভান্সকে একটি ওষুধ খাইয়ে বমি করালেন এবং লুকিয়ে রাখা একটি ছোট টিকটিকি দেখিয়ে বললেন, দেখো, তোমার পেট থেকে এই শয়তানটি বের করে এনেছে, তুমি এখন মুক্ত। অলৌকিকভাবে যে মানুষটি কয়েক ঘন্টা আগেও মরার মতো ছিল, সে মুহূর্তেই সুস্থ হয়ে উঠল এবং হেঁটে বাড়ি চলে গেল। এই ঘটনাটি বিজ্ঞানের জগতে প্লেসিবো এবং নোসিভো ইফেক্টের সবচেয়ে বড় উদাহরণ। নোসিভো ইফেক্ট হলো সেই জাদুকরটি করেছিল, আর প্লেসিবো সেই ডাক্তারটি। আরেকটি ঘটনায় আরও পরিষ্কারভাবে বুঝবেন। 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ রণাঙ্গন। ইতালির মাটিতে তখন তুমুল যুদ্ধ চলছে। মার্কিন সেনাবাহিনীর ডাক্তার হেনরি বিচার একটি ফিল্ড হসপিটালে কাজ করছিলেন। চারিদিকে শুধু আহত সৈনিকদের চিৎকার। হঠাৎ এক ভয়াবহ সমস্যা দেখা দিল। হাসপাতালের সব মরফিন বা শক্তিশালী ব্যথানাশক ইনজেকশন শেষ হয়ে গেছে। ঠিক তখনই মারাত্মকভাবে আহত এক সৈনিককে নিয়ে আসা হলো। তার শরীরে জরুরি অপারেশনের প্রয়োজন, কিন্তু মরফিন ছাড়া অপারেশন করা মানে তাকে জীবন্ত নরক যন্ত্রণা দেওয়া। সৈনিকটি ব্যথায় কাতরাচ্ছিল, আর তখন ডাক্তার বেচারা অসহায় বোধ করছিলেন। তখনই এক নার্স বুদ্ধি করে সাধারণ স্যালাইন পানি ভরে আনলেন। তিনি সৈনিকটির চোখের দিকে তাকিয়ে খুব আত্মবিশ্বাসের সাথে বললেন, চিন্তা করো না, আমি তোমাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পেইন কিলার দিচ্ছি, এখনই ব্যথা কমে যাবে। নার্স তাকে সেই স্যালাইনের পানি পুশ করলেন। অবিশ্বাস্য ফলাফল। অবাক করার বিষয় হলো, মাত্র কয়েক মিনিটের মধ্যেই সৈনিকটি শান্ত হয়ে গেল। সে জানালো তার ব্যথা অনেক কমে গেছে। শুধু তাই নয়, ডাক্তার বিচার কোনো অ্যানেস্থেসিয়া বা অবশ করা ছাড়াই তার অপারেশন করলেন, আর সৈনিকটি সে ব্যথা সহ্য করে নিল, যেন সত্যিই তাকে মরফিন দেওয়া হয়েছিল। এই ঘটনাটি ডাক্তার হেনরি বিচারকে এতটাই অবাক করেছিল যে যুদ্ধের পর তিনি হার্ভার্ডে ফিরে এ নিয়ে গবেষণা শুরু করেন। তিনি এর নাম দেন প্লেসিবো ইফেক্ট। বিজ্ঞানীরা পরে প্রমাণ করেছেন, যখন আমরা বিশ্বাস করি যে আমরা কোনো শক্তিশালী ওষুধ খাচ্ছি, তখন আমাদের মস্তিষ্ক নিজেই শরীরের নিজস্ব ফার্মেসি খুলে দেয়। মস্তিষ্ক প্রচুর পরিমাণে এন্ডোরফিন নিঃসরণ করে, যা প্রাকৃতিকভাবেই মরফিনের মতো কাজ করে এবং ব্যথা কমিয়ে দেয়। অর্থাৎ লবণ পানিতে কোনো শক্তি ছিল না, শক্তি ছিল ওই সৈনিকের বিশ্বাসে। তার মস্তিষ্কে ঔষধ আসার সংকেত পেয়ে নিজেই নিজেকে সারিয়ে তুলেছিল, আর একেই বলে প্লেসিবো ইফেক্ট। আমরা অনেকেই প্লেসিবো ইফেক্ট সম্পর্কে জানি, যেখানে ডাক্তার রোগীকে চিনির বড়ি বা নকল ঔষধ দেন, কিন্তু রোগী বিশ্বাস করে সেটা আসল ঔষধ। Powerful influences on our health is our mind. I take the medicine, I get well. Later I find out the medicine was a sugar pill. তাই তার মস্তিষ্ক শরীরকে সুস্থ করে তোলে। কিন্তু জাদুর পুতুল বা অভিশাপ কাজ করে ঠিক এর উল্টো পদ্ধতিতে, যাকে বিজ্ঞানে বলা হয় নোসিভো ইফেক্ট। যখন কেউ বিশ্বাস করে যে তার ক্ষতি করার জন্য কালো জাদু বা ভুডু ডল ব্যবহার করা হচ্ছে, তখন তার মস্তিষ্ক প্রচণ্ড ভয় বা স্ট্রেসে চলে যায়। এই ভয়ের কারণে ব্রেইন শরীরকে কর্টিসল বা স্ট্রেস হরমোন দিয়ে পূর্ণ করে দেয়। ফলাফল, বুক ধরফর করা, শ্বাসকষ্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া এবং ভান্স ভ্যান্ডার্সের মতো মৃত্যু হয় অসুস্থ হয়ে পড়া। অর্থাৎ কোনো জাদুকর যদি গোপনে আপনার নামে হাজারটা পুতুল পিন ফোটায় এবং আপনি সেটা না জানেন, তাহলে আপনার কিছুই হবে না। জাদুটা ওই পুতুলের সুঁইয়ের আগায় নেই, জাদুটা আছে আপনার বিশ্বাসের ভেতরে। আপনার মনের ভয়ই হলো আসল জাদুকর। The nocebo effect, and that is, what is the consequence of a negative thought? Negative thinking can actually cause every illness and disease just from thought. এখন আসি ভুডুবিদ্যায় এই পুতুল কিভাবে যোগ হলো। আপনার শুনলে হয়তো আকাশ থেকে পড়বেন, কিন্তু সত্যিটা হলো, আমরা যে পিন ফোটানো ভুডু ডল চিনি, তার আসল জন্ম আফ্রিকাতে বা বেনিনে নয়। এর শিকড় আসলে ইউরোপে। ইতিহাস বলছে, মধ্যযুগে ইউরোপের ডাইনি বা জাদুকররা পোপেট নামের এক ধরনের কাপড়ের পুতুল ব্যবহার করত জাদুবিদ্যার জন্য। তারা বিশ্বাস করত এই পুতুলের মাধ্যমে কারো ক্ষতি বা ভালো করা সম্ভব।
তাহলে এটা ভুডুর সাথে কিভাবে মিশলো? যখন আফ্রিকা থেকে হাজার হাজার মানুষকে দাস হিসেবে আমেরিকায় নিয়ে যাওয়া হয়, তখন সেখানে আফ্রিকান ধর্মের সাথে ইউরোপীয় ফোকলোর বা লোকগল্প মিলেমিশে একাকার হয়ে যায়। আমেরিকার মাটিতে আফ্রিকান ভুডু এবং ইউরোপে জাদুর মিশ্রণেই এই ভুডু ডলের আধুনিক রূপ তৈরি হয়েছে, যার একটা বড় প্রভাব হাইতিতেও দেখা যায়। আর বাকি কাজটা করেছে হলিউড। 1930-এর দশকের বিভিন্ন হরর সিনেমায় পরিচালকরা দর্শকদের ভয় দেখানোর জন্য এই পুতুলকে ভুডুর প্রতীক হিসেবে ব্যবহার করা শুরু করে। সেখান থেকেই সারা বিশ্বে এই ভুল ধারণা ছড়িয়ে পড়ে যে আফ্রিকানরা বুঝি সারাদিন পুতুলের গায়ে পিন ফুটিয়ে মানুষ মারে। আমাদের দেশে অনেক জায়গায় এই প্রথা ছড়িয়ে আছে। এই ভুডু পুতুলের ভয় বা আশা দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তারা অর্থ হাতিয়ে নেয়। মানুষ সরল বিশ্বাসে দিয়েও দেয়, কিন্তু মূলত সেটার দ্বারা কোনো কাজই হয় না। তবে আমরা মুসলিমরা বিশ্বাস করি জিন আর কালো জাদুর অস্তিত্ব। সূরা ফালাকে যেটির বর্ণনা করা আছে, মহান আল্লাহ আরো বলেছেন তার হুকুম ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারবে না, যা সূরা বাকারার 102 নম্বর আয়াত পড়লে বোঝা যায়। তাই একমাত্র আল্লাহর উপর ভরসা করলে কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। কাজেই চার জায়গা থেকে সচেতন হওয়া দরকার। এখন আসি সেই তরুণী ক্ল্যারিটার ঘটনায়। তার শরীরে কামড়ের দাগ, এটা কি ছিল তাহলে? আসলে বিজ্ঞান এর পেছনের রহস্য অনেক আগেই উন্মোচন করেছে। এখানে মূলত তিনটি বিষয় একসাথে কাজ করেছে। প্রথমত, একটি বিরল চর্মরোগ। ডাক্তাররা নিশ্চিত করেছেন যে ক্ল্যারিটার ডার্মাটোগ্রাফিয়া নামের এক অদ্ভুত চর্মরোগে ভুগছিল। যাদের এই রোগ থাকে তাদের চামড়ায় সামান্য আঁচড় বা চাপ দিলে সেই জায়গাটি ফুলে ওঠে এবং লাল হয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো এই দাগ সাথে সাথে ওঠে না, চাপ দেওয়ার 5 থেকে 10 মিনিট পর ভেসে ওঠে। দ্বিতীয়ত, হিস্টেরিয়া বা মানসিক বিকার। জেলে থাকার সময় ক্ল্যারিটা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। চরম আতঙ্কে ছটফট করার সময় সে নিজের অজান্তেই নিজের শরীরে খামচি দিচ্ছিল বা নিজেকে কামড়ে ধরেছিল। তৃতীয়ত, দাগের রহস্য। এখন প্রশ্ন হলো, দাগগুলো দেখতে দাঁতের কামড়ের মতো হলো কিভাবে? এর উত্তর হলো দ্য পিঞ্চিং ইলিউশন। ফরেনসিক বিশেষজ্ঞরা বলেছেন ক্ল্যারিটা নিজের হাতের আঙ্গুল দিয়ে চামড়ায় খুব জোরে চিমটি বা চাপ দিত। এর ফলে তার আঙ্গুলের নখগুলো চামড়ায় বসে যেত, যা দেখতে হুবহু দাঁতের দাগের মতো লাগতো। তারা আরও বলছেন ঘাড়ের দাগগুলো আসলে কামড়ের দাগ ছিল না, ওগুলো ছিল আঙ্গুলের নখের গভীর খামচি, যা দেখতে কামড়ের মতো মনে হয়েছিল। শেষে প্রশ্ন আসে, তাহলে মিশনারির প্রার্থনায় সে ভালো হলো কিভাবে? বিজ্ঞান বলছে এটিই ছিল সেই প্লেসিবো ইফেক্ট। যেহেতু ক্ল্যারিটার রোগটি ছিল মনের, তাই ডাক্তারদের ঔষধ সেখানে কাজ করছিল না। তার দরকার ছিল এমন কারো যাকে সে ডাক্তারের চেয়েও শক্তিশালী মনে করবে। যখন ওই ধর্মযাজক এসে তাকে বললেন যে তিনি শয়তানকে তাড়িয়ে দিয়েছেন, তখন ক্ল্যারিটার মন সেটা গভীরভাবে বিশ্বাস করে নিল। তার মস্তিষ্ক সংকেত দিল তুমি এখন নিরাপদ। ব্যাস, সাথে সাথেই তার মানসিক অস্থিরতা কমে গেল। সে নিজেকে আঘাত করা বন্ধ করে দিল এবং অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল। অর্থাৎ তাকে সুস্থ করেছিল কোনো মন্ত্র নয়, বরং তার নিজের বিশ্বাস। সবশেষে প্রশ্ন জাগে, তাহলে কি পৃথিবীতে অলৌকিক বলে কিছুই নেই? সবই কি বিজ্ঞানের খেলা? বিজ্ঞান আমাদের চোখের সামনের অনেক রহস্য সমাধান করেছে ঠিকই, কিন্তু এই মহাবিশ্বের এমন অনেক কিছু আছে যেখানে বিজ্ঞানও অসহায়। আমরা ভুডু, জাদুর পুতুল বা ক্ল্যারিটার ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলাম এটা বোঝানোর জন্য যে 99% জাদুকর ভণ্ড এবং প্রতারক। তারা আমাদের ভয় দেখিয়ে ব্যবসা করে, আর বাকি 1%ও আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি মহান সৃষ্টিকর্তার উপর আপনার বিশ্বাস থাকে।